নমস্কার। সুগার থাকলে রোজা রাখা যাবে কি না এই কোশ্চেনটা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন। তো সেই বিষয়ে কিছু কথা, যে কারা রোজা রাখতে পারবেন, কারা পারবেন না, আর যদি রোজা রাখতে হয় সেক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, আর কখন কী কী সিমটমস দেখা দিলে আমরা রোজা ভাঙবো, ডায়েট বা আমাদের মেডিসিনের কোনো চেঞ্জেস কিছু করতে হবে কি না, সেই বিষয়ে আজকের ভিডিও এবং কিছু কথা। তো সুগার থাকলে রোজা রাখা যাবে, অবশ্যই রাখা যাবে, তবে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের সুগার থাকে তাদের আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি, সেগুলো আমরা মাইল্ড, মডারেট বা মিডিয়াম এবং হাই রিস্ক বলি। লো রিস্ক বা মাইল্ড রিস্ক যাদের সুগার মোটামুটি কন্ট্রোল আছে, দু একটা ট্যাবলেট মানে মেডিকেশন খেতে হয়, কোনো ইনসুলিন নিতে হয় না, বা যাদের কোনো কিডনি বা হার্টের কোনো সমস্যা দেখা দেয়নি, তাদেরকে আমরা লো রিস্ক বলি। তাদের রোজা রাখতে কোনো সমস্যা নেই, ওনারা রোজা রাখতে পারবেন। আর মিডিয়াম রিস্ক যাদের মোটামুটি সুগার কন্ট্রোল, তার সঙ্গে কিছুটা হলেও একটু কিডনি বা হার্টের সমস্যা আছে কিন্তু ইনসুলিন নিতে হয় না, তারাও রোজা রাখতে পারবেন, তবে সেক্ষেত্রে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আর হাই রিস্ক যেমন যাদের একদমই আনকন্ট্রোল সুগার, হার্টের সমস্যা হয়ে গেছে, কিডনির সমস্যা আছে, দিনে অনেকবার করে ইনসুলিন নিতে হয়, বারবার সুগার চেক করতে হয়, তারা হচ্ছেন হাই রিস্ক। এবং এই হাই রিস্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে রোজা না রাখাই ভালো, এবং যদি রাখেন সেক্ষেত্রে কমপ্লিকেশনস হতে পারে। তো এই বিষয়ে আরও কিছু কথা, যেমন যারা রোজা রাখছেন তাদের জন্য ডায়েটটা কি হবে, আর মেডিকেশন বা ইনসুলিনের চেঞ্জেস কিছু থাকবে কিনা সেই বিষয়ে কিছু আপনাদের জানা দরকার। তো ডায়েট আমরা যেটা ইন জেনারেল যেটা বলি, যে সারাদিন খালি পেটে থাকার পর ইফতারে যখন খাওয়া দাওয়া করবেন, একটু খুব হেভি ফুড না খেয়ে অল্প অল্প করে বারবার খান। তো ডায়েটকে আমরা 3 ভাগে ভাগ করি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। তো কার্বোহাইড্রেট মোটামুটি 40%, যে খাবারটা আমরা খাচ্ছি টোটাল মিলে 40% কার্বোহাইড্রেট, 30% প্রোটিন আর 30% ফ্যাট। তো এর মধ্যে কি কি খাবেন আর কি কি অ্যাভয়েড করবেন। তো যেগুলো খাবেন আমরা যেটা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে যে কোনো ধরনের ডাল, খুব বেশি মিষ্টি নয় যে ফলগুলো, সেগুলো হাই ফাইবার রিচ, যেমন খেজুর, 1টা থেকে 2টো অবধি খেজুর খাওয়া যাবে সুগারের জন্য। আর প্রোটিনের মধ্যে মাছ খেতে পারবেন, যেগুলো ডাল আছে প্রচুর পরিমাণে ডাল খান। হ্যাঁ, আর যেগুলো ফ্যাটের মধ্যে হচ্ছে আপনার তেল মশলা বেশি খাওয়া যাবে না, যেগুলো ভালো ফ্যাট সেগুলো খেতে পারেন। ভাজাভুজিগুলো অ্যাভয়েড করুন। আর যেটা বললাম, একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খান। আর আরও একটা বিষয়ে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ডিহাইড্রেশন যাতে খুব না হয়ে যায়, সে ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে। মেডিসিনের ক্ষেত্রে কিছু কিছু মডিফিকেশন লাগবে। যারা দুপুরবেলায় ওষুধ খাচ্ছেন সেগুলো ওষুধটা ইফতারের পরে খাবেন। যারা সকালবেলায় সুগারের ওষুধ খান তারা ভোরবেলায় মানে সেহরির আগে খাবেন। আর কিছু জিনিস যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ফ্রিকুয়েন্টলি সুগার মনিটর করতে হবে, বাড়িতেই যদি করা সম্ভব হয় সেটা তো খুবই ভালো, এবং সেক্ষেত্রে 4 থেকে 5 বার আপনাদের সুগারটা মনিটর করতে হবে। যেমন ভোরবেলায় মানে সেহরির আগে, সকালবেলা একটা করতে পারেন, একদম দুপুরবেলা একটা করতে হবে ইফতারের আগে, এবং 2 ঘন্টা ইফতারে খাওয়ার 2 ঘন্টা পরে। এই সব রিডিংগুলো আপনাদের সুগারের জন্য নিতে হবে। আর একটা ব্যাপার যেটা আপনাদের জানতে হবে সেটা হলো যে সুগার থাকা অবস্থায় যদি রোজা রাখেন তাহলে রোজা কখন ব্রেক করবেন। মানে যদি কোনো হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার কমে যাওয়া বা সুগার বেড়ে যাওয়ার যদি কোনো লক্ষণ থাকে, সেক্ষেত্রে রোজাটা ভাঙতে হবে। তো সেটা কিভাবে বুঝবেন? একটা জিনিস হতে পারে, যেটা আপনি সুগার যখন দেখছেন যদি 70-এর নিচে নেমে যায়, বা 300-র বেশি হয়ে যায়, বা কোনো হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার কমে যাওয়ার যদি কোনো লক্ষণ থাকে। কি কি লক্ষণ হতে পারে? খুব বেশি ঘেমে যাচ্ছেন, মাথা ঝিমঝিম করছে, খুব খিদে পাচ্ছে, সেই সব লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে ইমিডিয়েট কিন্তু রোজাটা ব্রেক করতে হবে। তো এতটুকুই আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।